শীতের শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, সম্মিলিত পাঠাগার আন্দোলন এবং আজকের এই সেমিনারের সভাপতি এবং আজকে আলোচক বৃন্দের মাঝে যারা উপস্থিত রয়েছেন, শ্রদ্ধেয় অতি প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন শাকের, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং বই বন্ধু খ্যাত ইমদাদুল হক ভাই, জনাব আবুল কালাম আজাদ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সম্প্রতি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শ্রদ্ধেয় অ্যাডভোকেট মুজিবুল হক ভাই, এবং উপস্থিত আছেন যার কথা বিশেষ করে আপনারা শুনেছেন যে বিশেষ কারণে আমরা একটা বিশেষ দলের প্রতিনিধি হিসেবে যাকে আমরা কাছে পেয়েছি। আমি ওনাকে সতীর্থ বলবো, কারণ উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেছেন, ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছেন। আমিও ভিক্টোরিয়ার ছাত্র এবং আমারও সহপাঠী ছিলেন একজন দৃষ্টিজয়ী, আমি দৃষ্টি প্রতিবন্ধী বলবো না, দৃষ্টিজয়ী অ্যাডভোকেট সুলতান আমার বন্ধু। সো আমাদেরই আরেক ছোট ভাই জনাব আশিকুর রহমান অমিত, তিনি সম্প্রতি একটি অ্যাক্সেসিবিলিটি টেকনোলজি প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের নাম ইন্টেলিয়াম টেক ব্রিজ, এই ব্রিজের এই প্রতিষ্ঠানে। এবং আপনারা যারা পাঠাগার আন্দোলনকে ভালোবেসে এখানে সমবেত হয়েছেন, নানান ব্যস্ততা ফেলে সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে বিভাগীয় সম্মেলনগুলোর সম্মিলিত পাঠাগার আন্দোলনের এটি তৃতীয় সম্মেলন। তো দ্বিতীয় সম্মেলনের ক্ষেত্রে আমাদের যে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, তো আমরা একটা স্থান যখন নির্ধারণ করতে গিয়েছিলাম, তো আমাদের কমিটির সহকর্মী একজন উনি আমাকে ফোনে জানালেন যে একটা ভালো লোকেশন আমরা ঠিক করেছি, কিন্তু একটু পরেই উনি বললেন যে না, আমরা তোমাদেরকে থাকতে দিতে পারবো না। এর কারণ ছিল একটা শব্দ, আন্দোলন, সম্মিলিত পাঠাগার আন্দোলন। উনি ভাবছেন যে বাবা আন্দোলন তো আছে এখানে, এখন তো দেশের অবস্থা যেরকম, আন্দোলন শব্দ মানে কি যেন হয়। সেই বোধ থেকে আমাদের যে টিমের কথা বলেছেন যে আমরা একটু বিকল্প ধারা নিয়ে কিছুটা গবেষণা করেছিলাম। তো প্রথমেই আমরা মনে করেছি আসলে এই আন্দোলন শব্দটার একটা ভালো ব্যাখ্যা থাকা দরকার। তাহলে আমরা কি পরিবেশ আন্দোলন বললে ভয় পাবো? আমরা কি স্বনির্ভর আন্দোলন শুনলে ভয় পাবো? এটা কি পাঠাগার আন্দোলন কি সেই রকম ভয় পাওয়ার মতো শব্দ? কিন্তু না। তাই আমরা সহকর্মী, আমরা যারা এই দলে কাজ করেছি, আমরা আন্দোলন সম্পর্কে যেটা বলেছি যে কোনো স্বপ্ন বাস্তবায়নের সমাজের সম্ভাবনা মানুষের দল যখন আন্দোলিত হয়ে সমাজকে বর্তমান অবস্থা থেকে অধিকতর আলোচিত অবস্থায় পৌঁছানোর পথে দৃঢ় প্রচেষ্টা চালায়, সেই প্রচেষ্টার সম্মিলনই হচ্ছে আন্দোলন। সে আন্দোলন তার স্বপ্ন বাস্তবায়নের পথ পরিক্রমায় চারপাশের মানুষকে আন্দোলিত করে, আলোড়িত করে, একত্রিত করে, সংগঠিত করে। সম্মিলিত পাঠাগার আন্দোলন এমনই একটি শুভবোধ সম্পন্ন মানুষের সংগঠিত সংগঠন, যা জ্ঞানের বাহন বই পাঠের মাধ্যমে মানবিক, গণতান্ত্রিক, সমতা ভিত্তিক, রাষ্ট্র উপযোগী, সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার কাজ করে। অনেকের ধারণা আন্দোলন মানেই সহিংসতা। এই ধারণা কিন্তু ঠিক নয়। এই আন্দোলন মানুষকে সকল রকমের চিন্তা ও মতের সাথে পরিচিত হওয়ার কথা বলে, হিংসার বিপরীতে প্রেমের কথা বলে, বিরোধের বিপরীতে মিলনের কথা বলে, বিদ্বেষের বিপরীতে মানুষে মানুষের ভ্রাতৃত্বের কথা বলে। এই আন্দোলন ঐক্য, সংহতি ও মুক্তির কথা বলে। এই সংগঠন মনে করে পাঠাগারগুলো মূলত গণমানুষের যথার্থ বিশ্ববিদ্যালয়। পাঠাগার আন্দোলন জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রচলিত পাঠাগারে পাঠক পাঠাগারে পড়তে আসে। এদেশে শিক্ষার মানের অবনমন, টিভি সিরিয়াল, মোবাইলের বহুল প্রসার, ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, এসবের অতি আসক্তি,
ইত্যাদি নানা কারণে পাঠাগারের পাঠাগারের পাঠক সংখ্যা কমে গেছে। পাঠক কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে বইকে আরো বেশি পাঠকের কাছে পৌঁছানো যায়, সেই চিন্তা থেকে এদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ ও প্রচেষ্টাগুলোকে আমরা বলছি পাঠাগার আন্দোলনের বিকল্প ধারা। আর এখানে পাঠাগারের পাঠক নিয়ে আসার থেকে চেষ্টা করা হচ্ছে বই যাতে পাঠকের কাছে পৌঁছে। প্রচলিত পাঠাগারের বিপরীতে এসব বিকল্প উদ্যোগ পাঠকের জন্য যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, এক কথায় তা অভাবনীয়। এসব উদ্যোগের পেছনে রয়েছে কিছু নিবেদিত প্রাণ ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান, কিছু সংগঠন, যাদের নিরলস প্রচেষ্টা সেই জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে রেখে চলেছে অসামান্য অবদান। আমরা এই অবদানগুলোকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইতিহাস এ ধরনের পর্যালোচনা করে আমরা চেষ্টা করেছি কিছু বিকল্প ধারাকে চিহ্নিত করার। সর্বপ্রথম আসলে অনেকগুলো বিকল্প ধারা নিয়ে আজকে সাংগঠনিক সভায় অনেক বক্তারা এসেছেন, যারা এই বিকল্প ধারাগুলোর উদ্যোক্তা এবং যারা এই বিকল্প ধারাগুলোর অনুসারী, যারা এই বিকল্প ধারাগুলোর মতাদর্শী, এমন অনেকের বক্তব্য কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি। তো আমরা শুনেছি এবং আমরা নিজেরা জানি, অনেকে আমরা এটার উপকার ভোগী বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা প্রথমে এই বিকল্প ধারার একটি রূপ হিসেবে আমরা চিহ্নিত করতে চাই এই বিশ্ব সাহিত্য কেন্দ্রকে। আপনারা যারা জানেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের একটি অনন্য সাংস্কৃতিক আন্দোলন, যার মূল লক্ষ্য মানুষকে বই পড়ার মাধ্যমে আলোকিত করা। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ 1978 সালে এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং তার স্বপ্ন ছিল বই পড়া, বই নিয়ে কথা বলার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ছোট লাইব্রেরি হিসেবে। একটি ছোট লাইব্রেরি থেকে এখন দেশের একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এই জাতীয় আন্দোলন বর্তমানে যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার মাঝে অন্যতম প্রধান হলো যেমন ভ্রাম্যমাণ লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। আরেকটি রয়েছে যে বই পড়া কর্মসূচি। আপনারা জানেন যে সম্প্রতি যে আমাদের প্রথম অধিবেশনে একজন বক্তা বলেছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পাঠাগারগুলোকে চিঠি দিয়েছে যাতে সেখানে বই পড়া কর্মসূচি থাকে। গ্রাম পর্যায়ে বিভিন্ন উদ্যোগ রয়েছে, সাংস্কৃতিক কার্যক্রম করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং সর্বোপরি প্রকাশনাও করছে। তো এই কাজগুলো মিলেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বর্তমান স্লোগান যে আলোকিত মানুষ চাই, এই লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল অগ্রযাত্রা। দ্বিতীয় যে বিকল্প ধারাটি আমরা দেখতে পাই সেটি হলো, আপনারা সবাই দেখেছেন যে জনাব পলান সরকার বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করেছেন। এই পলান সরকারের বাড়ি বাড়ি বই বিতরণ জ্ঞান ও আলোর পথে এক মহান উদ্যোগ এবং আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি উনি 2017 সালে মৃত্যুবরণ করেন, যার মূল নাম ছিল হারেজ উদ্দিন। পলান সরকার আরেক উদাহরণ সৃষ্টি করে দিয়ে গেছেন আমাদের মাঝে। তার নানার গ্রাম রাজশাহী জেলার বাউসায় মাধ্যমিক শ্রেণীতে পড়ার কোনো তার বিদ্যালয় ছিল না এবং এই মনোকষ্ট থেকে পরবর্তী জীবনে তিনি বাউসা গ্রামে নিজের জমি দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও বই পড়া ছাড়েননি তিনি লক্ষ্য করেন যে গ্রামাঞ্চলের শিক্ষার প্রসার সীমিত এবং সেখানে পাঠ্যপুস্তক কিংবা শিক্ষামূলক বই সহজলভ্য নয়। তিনি তার ছোট একটি ব্যাগে বই নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে বই বিতরণ করতে শুরু করেন। এভাবে পড়ার আন্দোলন গড়ে তোলেন তিনি। সমাজ সেবায় এই অসামান্য অবদানের জন্য তিনি 2011 সালে 21 পদকে ভূষিত হন। তাই বই বিতরণের মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে এই পলান সরকারের বাড়ি বাড়ি বই বিতরণের মাধ্যমে। তৃতীয় যে বিকল্প ধারা আমরা দেখতে পেয়েছি সেটি হলো দই বিক্রি করে বই। এই দই বিক্রি করে বই সম্প্রতি পুরস্কৃত হয়েছেন একজন, কিন্তু দই বিক্রি করে বই একটি অত্যন্ত অভিনব সৃজনশীল উদ্যোগ যা বাংলাদেশের কিছু উদ্যোক্তা ও সামাজিক কর্মী দ্বারা পরিচালিত হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল দই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে বই সংগ্রহ করা এবং সেগুলি দরিদ্র ও অপ্রাপ্ত বয়স্ক শিশুদের মধ্যে বিতরণ করা। এটি মূলত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে সহায়তা করার
একটি কার্যকর পদ্ধতি হিসেবে উদ্ভূত। কে প্রথম শুরু করেন সেটা ঠিকভাবে জানা না গেলেও কয়েকজনের নাম পাওয়া যায় যারা এভাবে দই বিক্রি করে বই পৌঁছে দিচ্ছেন প্রান্তিক অবহেলিত অঞ্চলের পাঠকের কাছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হক এবং বগুড়ার শাহজাহান আলী, রংপুরের আব্দুল হাকিম, কিশোরগঞ্জের নাজিম উদ্দিন। এই সমস্ত নামগুলো আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে পেয়েছি। চতুর্থ বিকল্প ধারা আমরা পেয়েছি ভ্রাম্যমাণ বই, যেটা জ্ঞানের আলো চলমান পথে। ভ্রাম্যমাণ বই এমন একটি অভিনব উদ্যোগ যেখানে পাঠক থেকে পাঠকে বই ঘুরে বেড়ায়, আর এরই মাধ্যমে একটি বইয়ের পাঠক সংখ্যা বৃদ্ধি পায়। বইয়ের পেছনে পড়া শেষে বইটি নিকটবর্তী পাঠককে দিয়ে দেওয়া লিখিত অনুরোধ সম্বলিত কাগজটা আঠা দিয়ে সেটা দেওয়া থাকে এবং অনুরোধ অনুযায়ী এক পাঠকের পড়া শেষ হওয়া মাত্রই পরবর্তী পাঠক তার পাঠ শুরু করতে পারেন এবং এভাবে পাঠক থেকে পাঠকে বইটি ভ্রমণ করতে থাকে। জামালপুরের রাসেল রহমান 2016 সাল থেকে তার নিজের পড়া বইসমূহ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে পরিচিত বিভিন্ন পাঠকের পাঠিত বই সংগ্রহ করে দেশের নানা প্রান্তে বই ছড়িয়ে দেন। এখন পর্যন্ত হাজারের অধিক বই সারা দেশের পাঠক থেকে পাঠকে ভ্রমণ করে বেড়াচ্ছেন। গ্রাম পর্যায়ে পাঠাগার গড়ে তোলার এক অভিনব উপায়। বই যেখানে পৌঁছায় না সেখানে পৌঁছে যায় ভ্রাম্যমাণ বই। আমরা আজকে সকালে আরো একটি অভিনব ধারার সাথে পরিচিত হয়েছি, 10 বুকস লাইব্রেরি। ছোট্ট একটি উদ্যোগ, কিন্তু এর প্রভাব অনেক বিশাল। অর্থাৎ 10টি বই জোগাড় করা এটা খুবই সহজ বিষয়, কিন্তু 1 লক্ষ বইও যদি একটা পাঠাগারে থাকে, কিন্তু ওই পাঠাগারের পাঠকদের চাহিদা মাফিক যদি মাত্র 10টা বই থাকে, তাহলে সেই 1 লক্ষ বইয়ের পাঠাগারের যে ভূমিকা, ওই 10 বুকস আসলে কি বলবো লাইব্রেরি যেটা, তার একই ভূমিকা। তাই আমরা বলতে চাই যে স্মল অ্যাক্ট বিগ ইম্প্যাক্ট। ছোট্ট একটি কাঠের বক্সে সেখানে 10টি বই দিয়ে গড়ে তোলা এই পাঠাগার। এবং আজকে আমরা কথা শুনেছি জনাব নকিবুল হাসান নাকিব এর, যিনি জামালপুরের প্রত্যন্ত গ্রামের তারাকান্দিতে প্রথম এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার নিজের বইয়ের সংগ্রহ থেকে 10টি বই দিয়ে লাইব্রেরি যাত্রা শুরু করেন। এবং এই 10 বুকস কনসেপ্ট আমরা দেখেছি যে রংপুরের কুড়িগ্রাম, চট্টগ্রামের বাঁশখালী এবং সহ এরকম বিভিন্ন, যেমন বাঁশখালীর গ্রাম্য চিকিৎসক সালমা আক্তার, কুড়িগ্রামের এনজিও কর্মী আব্দুস সুবহান জুয়েল এই ধরনের 10 বুকস লাইব্রেরি চালু করেছেন। এবং দেখা গেছে যে এর প্রভাবকে যদি আমরা বিশ্লেষণ করি, এতে করে কি হয় যে বই পড়ার অভ্যাস চালু হয়, অভ্যাস তৈরি করা যায়, বইয়ের সহজলভ্যতা থাকে এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। আমরা তাই বলতে চাই যে ছোট হলেও এর প্রভাব অসীম হতে পারে। ষষ্ঠ বিকল্প ধারা আমরা দেখতে পেয়েছি যে সেলুন পাঠাগার। আপনারা জানেন যে আমাদের সম্মিলিত পাঠাগারের কেন্দ্রীয় কমিটিতে আছেন বেলাল হোসেন, এবং সেলুনের এই কনসেপ্ট হচ্ছে যে সেলুনের চুল কাটানোর অবসরে বই পড়ার সুযোগ তৈরি করে এই উদ্যোগ। এটি একদিকে বিনোদন, অন্যদিকে জ্ঞান অর্জনের মাধ্যম। এটি মূলত নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর, শ্রমিক, শিক্ষার্থী শ্রেণীর জন্য জ্ঞানের দ্বার উন্মোচনের এক অভিনব ধারণা। সারা দেশে অনেক উদ্যোক্তার নাম পাওয়া যায় যারা সেলুন পাঠাগার কার্যক্রম পরিচালনা করছে, যেমন ময়মনসিংহের শামসুল আলম, গাইবান্ধার বেলাল হোসেন, বরিশালের মোহাম্মদ আনোয়ার, রংপুরের নজরুল ইসলাম, টাঙ্গাইলের কামরুজ্জামান, সোহাদ প্রমুখ। আমি বলছি না যে এই নামই সীমাবদ্ধ, আরো অনেক নাম থাকতে পারে, আমরা দুটি কয়েক নাম হয়তো উচ্চারণ করছি। সো এই কনসেপ্ট আমাদেরকে মনে করিয়ে দেয়, এই ধারণা বিকল্প ধারা আমাদের মনে করিয়ে দেয় যে পড়ার কোনো নির্দিষ্ট স্থান নেই, জ্ঞান যেখানে পাওয়া যায় সেটাই পাঠাগার। আমরা সপ্তম আরেকটি বিকল্প ধারা দেখেছি, নৌকায় পাঠাগার। জ্ঞানের আলো ভেসে চলে। তার মানে হচ্ছে বাংলাদেশ একটা নদীভিত্তিক দেশ। এই ভৌগোলিক বৈশিষ্ট্যে নৌকা পাঠাগার ধারণার জন্ম দিয়েছে।
যেখানে সড়ক পথ বা স্থল যোগাযোগ সীমিত, সেখানে নৌকা হয়ে উঠছে জ্ঞান বিতরণের বাহন। নৌকায় পাঠাগার একটি চলমান লাইব্রেরি, যা নৌকার বই পরিবহন করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেয়। নৌকায় পাঠাগারের প্রথম উদ্যোগ শুরু হয় 2004 সালে বরিশালে। এই অসাধারণ উদ্যোগের পেছনে ছিলেন শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। তিনি নদীপথে নৌকা করে বই নিয়ে প্রত্যন্ত চর ও গ্রামে পৌঁছান। মূলত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে জ্ঞান চর্চার অভ্যাস গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। আমরা এই নৌকায় পাঠাগার কার্যক্রমকে বিশ্লেষণ করে বলতে পারি যে জ্ঞান নদীর মতো, এটি প্রবাহিত হবে, পৌঁছবে প্রতিটি ঘরে। অষ্টম বিকল্প ধারা সম্পর্কে বলতে চাই স্টেশন পাঠাগার। অপেক্ষার সময়, স্টেশন আসলে আমাদের একটা অপেক্ষার সময়, এই অপেক্ষার সময় এই জ্ঞানের হাতছানি। স্টেশন পাঠাগার একটি সৃজনশীল উদ্যোগ, যেখানে রেল স্টেশনের মতো ব্যস্ত স্থানগুলিতে অপেক্ষারত যাত্রীদের জন্য বই পড়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এটি মানুষের অবসর সময়কে ফলপ্রসূ করতে এবং জ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে রাকিব হাসান তিনি বলেন যে মানুষের অপেক্ষার সময়কে ফলপ্রসূ করতে এই উদ্যোগ। ঠিক একইভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশনে হারুনুর রশিদ, জামালপুরের স্টেশন পাঠাগার, রাজশাহীর বেলপুকুর স্টেশনে তাহমিনা খাতুন একজন শিক্ষার্থী, তিনি শুরু করেছেন। খুলনার ফুলতলা স্টেশনে বইপ্রেমী জাকির হোসেন তিনি স্টেশন পাঠাগার চালু করেছেন। স্টেশন পাঠাগার এখন শুধুমাত্র অপেক্ষার সময় কাটানোর মাধ্যম নয়, বরং একটি জ্ঞান ভিত্তিক সামাজিক পরিবর্তন সূচনা করে। এবং সম্ভাবনার দিকগুলো হলো যে অপচয় সময়ের একটা সৎ ব্যবহার করা, যে সময় আইডল বা অলস সময়, এই সময়ের সৎ ব্যবহার করা। এবং এই স্টেশন পাঠাগার থেকে আমার একটা কথা মনে পড়ে যে আমার একজন সহগবেষক তিনি 15 দিনের জন্য বাংলাদেশে আসছেন। সিলেট থেকে ঢাকায় রওনা দেওয়ার সময় জিজ্ঞেস করলেন, হোয়াটস ইউর প্ল্যান ডিউরিং দ্য ট্রেন জার্নি? আমি বলছি নাথিং, আই উইল স্লিপ। আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর প্ল্যান? উনি বলছেন যে আমার 4 জন পিএইচডি স্টুডেন্টের ড্রাফট আছে আমার কাছে, আমি এটা ফাইনাল করবো। and she has done, সে এটা করেছে। ঢাকায় এসে ভোরবেলা নেমেছে এবং 4 জন স্টুডেন্টকে ফিডব্যাক মেইল পাঠিয়েছে। এই যে আমরা যে অনেক সময় অবসর সময় কাজে লাগাই না, আসলে এই স্টেশন পাঠাগারে আমাদের এরকম একটা জ্বলন্ত উদাহরণ কিভাবে অবসর সময়কে আমরা সদ্ব্যবহার করতে পারি। এবং মানুষের পাঠাভ্যাস বৃদ্ধি এবং যে স্থানীয় মানুষের অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা সহজলভ্যতা, এইগুলো হলো আসলে এই ধরনের উদ্যোগের বেনিফিট বা উপকারিতা। আমরা নবম পাঠাগার, এটা হলো পার্ক পাঠাগার। এর জন্য প্রকৃতির মাঝে জ্ঞানের আলোচনা। আমরা আজকের এই পর্যায়ে, যেমন আজকে এই অনুষ্ঠানে যদি আমি না আসতাম, আমি ঢাকায় থাকলে অন্য একটা প্রোগ্রামে থাকতাম, সেটা হচ্ছে যে দখল মুক্ত ক্লাব, দখল মুক্ত মাঠ চাই। ঢাকাতে একটা আন্দোলন চলছে, সে আন্দোলনে আমি সম্পৃক্ত আছি এবং তাদেরকে প্রস্তাব করেছি যে আমাদের এই পার্ক পাঠাগারকে যাতে প্রত্যেকটি ঢাকার পার্কে যাতে আমরা দেখতে পারি আগামী 1 বছরের মধ্যে। তো এই পার্ক পাঠাগার হলো এমন একটা উদ্যোগ যেখানে মানুষ প্রকৃতির মাঝে বসে বই পড়ার সুযোগ পায়। পার্কে হাঁটতে আসা মানুষের অবসর সময়কে অর্থবহ করার পাশাপাশি তাদের কাছে জ্ঞান ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তোলার জন্য এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। এবং খোলা পরিবেশে পার্কে বসে বই পড়ার সুযোগ, যেমন ঢাকার রমনা পার্কের তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম বন্ধু বান্ধবদের নিয়ে এই পাঠাগার চালু করেন। তরুণ প্রজন্মের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করেছে এই উদ্যোগ। ঠিক একইভাবে আমরা নাম বলতে গেলে বলতে হয় যে পার্ক পাঠাগারের আরেক উদ্যোগ রমনা পার্কে করেছেন আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের এই উদ্যোগে দেশের অন্যান্য পার্কগুলো ছড়িয়ে পড়ে এবং উল্লেখযোগ্য কয়েকটি উদ্যোগ হলো চট্টগ্রামের পতেঙ্গা সৈকত পার্ক, সেখানে রুবিনা আক্তার চালু করেছেন। রাজশাহীর সাহেববাজার পার্ক, সেখানে শিক্ষার্থী মাহমুদ হাসান শুরু করেছেন। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান, সেখানে শুরু করেছেন সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম। ধানমন্ডি লেকে একটা মাইক্রো লাইব্রেরি করেছেন জাকিয়া রায়হান। পার্ক পাঠাগারেরও প্রভাব দেখেছি আমরা বিশ্লেষণ করে, যে মানুষের মানসিক প্রশান্তি থাকে। অনেকে পার্কে কেউ আছে জোড়ায় জোড়ায় যায়, কেউ আছে একা একা যায়। মানসিক শান্তিতে
যারা একা তারাও কিন্তু পার্কে যায়। তো দেখা গেছে যে পার্ক পাঠাগার তাদেরকে একটু মানসিক প্রশান্তি দিতে পারে। এবং আপনারা জানেন যে শারীরিক স্বাস্থ্যের চাইতে আজকাল আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা দশম পাঠাগারটি যেটি পেয়েছি বিকল্প ধারা, সেটা হলো অনলাইন পাঠাগার। এবং সত্যি সত্যি আমার দুই মেয়ে, তো আমার বড় মেয়ে খুব পড়ুয়া, কিন্তু সে যখন কোনো ম্যাথ আমার কাছে জানতে চাইতো আমি তাকে বলতাম যে সরি আমি জানি না। তখন একটু বলতো যে আচ্ছা ঠিক আছে, তোমার দরকার নেই, তোমার ল্যাপটপ দাও। তো সেখান থেকে কিন্তু তার সলিউশন নিয়ে নিত। বাংলাদেশি উদ্যোক্তা সালমানের যে অনলাইন স্কুল, সেখানে ঢুকে পড়তো এবং ঢুকে সে তার গণিতের সমাধান নিয়ে নিত। অপরদিকে আমার ছোট মেয়ে এই ম্যাথ দেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি সে নোটবুকে লেখা MAPH, এটার ব্যাখ্যা করেছে মেন্টাল অ্যাবিউজ টু হিউম্যান। তারপর দিন কোনোদিন তাকে আর কোনো ম্যাথ করতে আমি দিইনি। তো এই অনলাইন পাঠাগার আসলে আমাদের এইরকম অনেক সমাধান দিতে পারে এবং অনেক দূরবর্তী অবস্থানে থাকা জ্ঞানকে আমার হাতের মুঠোয় নিয়ে আসার সুযোগ করে দিতে পারে। এবং আজকাল এই অনলাইন পাঠাগার আসলে একদিকে যেমন আমরা বকাবকি করছি যে মোবাইল ছেলে মেয়েদের নষ্ট করে দিচ্ছে, কিন্তু এই মোবাইলের মাধ্যমে আবার অনেক ছেলে মেয়েরা খুবই খুবই কি বলবো যে চমৎকার ভাবে তারা কিন্তু জ্ঞান অর্জন করছেন এবং হচ্ছে যে খুব কম সময়ে কিন্তু অনেক দুর্লভ জ্ঞান তারা অর্জন করছেন। তো অনলাইন পাঠাগার এটি হচ্ছে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে বই, জার্নাল, প্রবন্ধ, অন্যান্য শিক্ষামূলক উপকরণ সহজে অ্যাক্সেস করতে পারেন। প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বব্যাপী অনলাইন পাঠাগারগুলো শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল লাইব্রেরি প্রকল্প নিয়েছে এবং হচ্ছে যে এর যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, একটা হলো সবার আগে শিক্ষার্থীদের জন্য সহজলভ্যতা। কারণ আমরা যখন ছোটবেলায় বাবা মার কাছে ডিকশনারি কিনতে চাইতাম, তো পকেট ডিকশনারি কিনে দিত, কিন্তু আমরা চাইতাম বড় একটা কি ব্রিটানিকা বা কি বলে সংসদ বা কি ধরনের ডিকশনারি। বলে যে বাবা ওটার তো দাম অনেক, হ্যাঁ এটি দেবের বই, ডিকশনারি, অভিধান। কিন্তু আজকাল সবচেয়ে বড় যে শিক্ষার্থীদের জন্য যে ধরনের বই কি বলবো তাদের যে বুক লিস্টে থাকে, সব বই কেনার মধ্যে সামর্থ্য কিন্তু নাই, কিন্তু যে কোনো একটা ডিজিটাল লাইব্রেরি থেকে কিন্তু খুব সহজেই সেই ই বুক ডাউনলোড করতে পারেন। এবং আরেকটা ব্যাপার আছে যে আমরা বই লেনদেন, বিভিন্ন পাঠাগারের বই আমরা ইন্টারনেটে দেখি যে অনেক ইউটিউবার তারা বিভিন্ন ভিডিও বানায়, মোটিভেশনাল ভিডিও বা হচ্ছে যে কি বলবো আনন্দদায়ক অনেক ভিডিও বানায়, কিন্তু বা এই ধরনের ভিডিওগুলো আসলে তারা কিন্তু অনলাইন লাইব্রেরি থেকে বই থেকে সংগ্রহ করে সেখান থেকে স্ক্রিপ্ট তৈরি করে তারপর তারা সেই ভিডিওটা করে। তো এই ধরনের ব্যবহারগুলো আমরা দেখতে পাচ্ছি অনলাইন পাঠাগারের। সর্বশেষ 11তম যে উদ্যোগের কথা বলবো, যে উদ্যোগ প্রসঙ্গে আজকে আমরা একজন বিশেষ অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, যে ই বুক এবং অডিও বুক, যেটা হচ্ছে যারা দৃষ্টিজয়ী, যারা অনেক যুদ্ধ করে দৃষ্টি জয় করে, তাদের জন্য একটা সহজলভ্য জিনিস হচ্ছে অডিও বুক। হ্যাঁ, এবং দৃষ্টি যারা দৃষ্টি হারিয়েছেন তারাই যে দৃষ্টি প্রতিবন্ধী তা না, আমরাও কিন্তু আস্তে আস্তে মোবাইল ব্যবহার করে করে দৃষ্টি প্রতিবন্ধী হতে যাচ্ছি, আমরা হয়তো লক্ষ্য করছি না। তো আমাদের চোখ আছে, দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু অডিও বুকটা আমাদের জন্য কিন্তু যারা এখনো ভালো আছি তাদের জন্য কিন্তু এই বইয়ের ব্যবহার অনেক উপকারী। তো এটা আমার জন্য খুব উপকারী এবং এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, সময় নেব না, কারণ এটার জন্য বিশেষ উপস্থাপনা আমাদের রয়েছে আজকে, বিশেষ আকর্ষণ। আমরা ধর্মীয় দিক থেকে বলবো যে আমরা বাংলাদেশ মুসলিম
অধ্যুষিত দেশ। আমরা অনেকেই ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে চলি, এবং হচ্ছে যে অনেকেই আমরা দেখি যে তারা ধর্মীয় অনুশাসন মেনে চলে, ঠিক আছে, কিন্তু তাদের মাঝে কি আমাদের মাঝে আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে চাই যে ধর্মীয় গোঁড়ামিও বিদ্যমান। যতটা অনুশাসন মেনে চলি ততটা গোঁড়ামিও আমার মাঝে কাজ করে। তো সে প্রেক্ষিতে আসলে মানুষের ধর্মীয় অন্ধত্ব দূর করতে বেশ ভালো ভূমিকা রাখতে পারে এমন একটি উদ্যোগ মসজিদ ভিত্তিক পাঠাগার, এবং সেখানে খুব ভালো ভালো বই থাকতে পারে এবং ব্যবহার করতে পারে মুসলিম ধর্মাবলম্বীরা। আমাদের ত্রয়োদশ উদ্যোগ আমরা দেখছি যে পেশা ভিত্তিক পাঠাগার। কেন আমি 10 লক্ষ বইয়ের সংগ্রহ করব এবং ওইখানে শুধুমাত্র ইঞ্জিনিয়াররা পড়বে? তারা তো ইঞ্জিনিয়ারের বই খুঁজবে। তা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এবং দেখা গেছে যে আমি সবচেয়ে ভালো রিচ বই পেয়েছি এই বায়তুল মুকাররম, যে আপনার কি বলে ইসলামী ফাউন্ডেশন পাঠাগার। সেখানে এসে আমি ইকোনমিক্সের যে কেয়ারন্টোসের বই পেয়েছি, কারণ আমি বাংলা বই যখন পড়তাম তখন সেখানে রেফারেন্স দেখতাম যে কেয়ারন্টোস বলেছেন বা অমুক বলেছেন, তখন একটা উৎসাহ জাগতো যে উনি যে বলেছেন ওনার ওই বইটা কোথায়। তখন দেখুন ওই বইটা আমার বাবা আমাকে কিনে দিতে পারেনি, আমি কিনতে পারিনি, কিন্তু ওই বইটা ওখানে গেলে পেতাম। তো পেশা ভিত্তিক পাঠাগারটা হলো এমন যে ইঞ্জিনিয়ার যেখানে সেখানে ইঞ্জিনিয়ারদের বই থাকবে, ডাক্তার যেখানে সেখানে ডাক্তারদের বই থাকবে, কৃষিবিদ যেখানে সেখানে কৃষিদের বই থাকবে। এই ধরনের উদ্যোগ এইভাবে আমরা দেখেছি যে খুলনাতে উদাহরণটা চালু হয়েছে প্রথম। এখন যেমন আইনজীবীদের জন্য আলাদা পাঠাগার থাকতে পারে, হ্যাঁ, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন কৃষি ভিত্তিক হতে পারে, চিকিৎসক ডাক্তারদের জন্য হতে পারে, মেডিকেলদের জন্য হতে পারে, আইনজীবীদের জন্য হতে পারে, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য হতে পারে। এবং উদ্যোক্তা প্রসঙ্গে বলি যে আজকে যে আমরা পাঠাগার সম্মিলিত পাঠাগার আন্দোলনে যারা একত্রিত হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু উদ্যোক্তা, কিন্তু আমাদের প্রচলিত ধারণা হচ্ছে উদ্যোক্তা মানে ব্যবসা, যে ব্যবসা করতে হবে, এই ধারণা ভাঙতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে সম্মিলিত পাঠাগার আন্দোলনের পেছনে যুক্ত হওয়ার পেছনে কারণ ছিল আমার ধারণা উদ্যোক্তার সামাজিক দায়বদ্ধতা বা ইএসআর, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টার্ম। এটা কিন্তু সিএসআর না। সিএসআর হচ্ছে কোম্পানি তারা পারফর্ম করে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কিন্তু যারা সামাজিক উদ্যোক্তা আছে তারা যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করে এইটাকে কেউ গুনে না, এটাকে কেউ রিকগনাইজ করে না। সেটা করার জন্য ইএসআর ধারণা, এবং এই ইএসআর ধারণাটি দেশের চাইতে দেশের বাইরে বেশি সমাদৃত হয়েছে, অনেক বই পাবলিশ হয়েছে এটা নিয়ে। তো সেই উদ্যোক্তাদের জন্য কিন্তু বিশেষ কিছু বইয়ের সংগ্রহ নিয়ে একটা পেশাভিত্তিক পাঠাগার হতে পারে। আমরা 14তম দেখেছি যে কৃষি পাঠাগার, শুধু কৃষকদের, এটাও পেশাভিত্তিকের মধ্যে পড়ে। তারপরেও বিশেষ আকর্ষণ কেড়েছে আমাদের শাহ পাঠাগার। আলী হোসেন শাহ কৃষি পাঠাগারটি করেছেন, যিনি একজন কৃষক এবং সমাজসেবক। তার লক্ষ্য ছিল কৃষকদের মাঝে কৃষি বিষয়ক নতুন জ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো। এবং আমরা আজ থেকে 10-15 বছর আগেও এরকম একটা সেমিনারে কথা বলেছিলাম যে একজন কৃষক যদি মারা যান, সে কৃষককে যখন কবর দেওয়া হয়, আমি বলি ভাই তুমি 15,000 পৃষ্ঠার একটি বই কবর দিয়ে আসলা। কারণ হচ্ছে আজকের এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এখান থেকে যত পণ্ডিত গ্রাজুয়েট হয়েছেন বা হচ্ছে পিএইচডি অর্জন করেছেন, তাদের মূল জ্ঞানের উৎস কিন্তু আমাদের কৃষক ভাইরা। এবং সেই কৃষকদের কিভাবে ধানের বীজ তারা বাছাই করেন, এগুলো সব কিছু কিন্তু কৃষকদের কাছ থেকে নেওয়া। অর্থাৎ এই জন্য কৃষকদের জ্ঞান সংরক্ষণের জন্য এবং জ্ঞান বিনিময়ের জন্য এবং বংশ পরম্পরায় জ্ঞান ধরে রাখার জন্য এই পাঠাগারকে আসলে ছড়িয়ে দিতে হবে আমাদের প্রতিটি কোনায় কোনায়। আমরা শেষ পর্যায়ে, আমি জানি অনেকের ধৈর্য যদি ঘটবে, দ্রুত শেষ করতে চেষ্টা করছি। 15তম যেটা উদ্যোগ আমরা দেখছি পথ পাঠাগার, এবং পথ পাঠাগার হলো একটি বহুল প্রচলিত উদ্যোগ যা সাধারণত রাস্তাঘাট, সড়ক, বাজার, স্টেশন বা অন্য কোনো জনবহুল জায়গায় স্থাপন করা হয়।
যাতে পথচারী বা সাধারণ মানুষের সহজে বই পড়ার উদ্যোগ পান। পথ পাঠাগারের মূল লক্ষ্য হলো যাদের হাতে সময় কম, যারা নিয়মিত পাঠাগারে যাওয়ার সুযোগ পান না, তাদের কাছে বই পৌঁছানো। আমরা পথ পাঠাগারের পরে আরেকটা পেয়েছি, সেটা হলো পাঠাগারের কোনো বিকল্প ধারা না, একটা কর্মকাণ্ডের বিকল্প ধারা। সেটা হচ্ছে যে বই বিনিময় করা। বই বিনিময় করা, এই বই বিনিময়, এটা হলো আমাদের বইবন্ধু নামক সংগঠন থেকে বই বিনিময়ের সূচনা হয়। নিজেদের পড়া বই একটি নির্দিষ্ট দিন ও স্থানে বিভিন্ন পাঠক তাদের নিজেদের মধ্যে বিনিময় করার মাধ্যমে অপঠিত বই, যেটা আর পড়া হচ্ছে না, সংগ্রহ করে পড়ার সুযোগ করে দেয়া। এই বই বিনিময় একটা ভালো উদাহরণ। এটাকে আমরা রেপ্লিকেট করতে পারি এবং সারা দেশে ছড়িয়ে দিতে পারি। তো আমরা এই 16টা ধারাকে উপস্থাপন করলাম। এর প্রেক্ষিতে আমাদের আমরা দেখেছি যে কিছু প্রতিকূলতা আছে এবং কিছু সম্ভাবনা আছে, এবং প্রতিকূলতা দূর করার জন্য কিছু কি বলবো যে সলিউশনও আছে, সমাধানও আছে। তো এগুলো নিয়ে আমি বলার চাইতে আমার কাজ হচ্ছে আসলে মূল প্রবন্ধ মানে হচ্ছে কি টিজ করা, মানে আমি তুলে দিলাম। আজকে অনেক আলোচক আছেন, আলোচকরা বলবেন, ওনাদের কাছ থেকে আমরা শুনবো। তারপর আমি ছোট্ট করে বলি যে সবাই বলবে। আসলে আমাদের দেশে যত চ্যালেঞ্জ থাকে কোনো কাজে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা প্রথম হলো ফিনান্সিয়াল, একটা নন ফিনান্সিয়াল। এমন কোনো উত্তরদাতা পাবেন না যে বলবে না যে ভাই অর্থের সংকট, এই কথাটা বলবে না, এমন পাবেন না। সবাই বলবে যে কি প্রবলেম ভাই, 50,000 দেয় হয় না, 1.5 লাখ দিয়ে হবে। আবার 1.5 লাখ যখন দেওয়া শুরু হবে তখন বলুন ভাই এটা 5 লাখ না করলে হবে না। তো এটা গেল অর্থনৈতিক একটা ব্যাপার। কিন্তু আরেকটা, এটা সমাধান হলো কি, যে আমরা আসলে আমাদের সমাজ মানে আমাদের উদ্যোগকে ধরে রাখতে হলে আমাদেরকে বার্টার সিস্টেম ভুলে গেলে চলবে না। মানে সেই বার্টার সিস্টেম যেটা, যে ইন কাইন্ড আদান প্রদান, হ্যাঁ, যে টাকাই সব না, টাকার বাইরেও অনেক কিছু দেওয়া যায়। আজকে সম্মিলিত পাঠাগার উদ্যোগকে দেখেন, এরকম উদ্যোগ কিন্তু আমাদের চাইতে 100 গুণ টাকা খরচ করে করতে পারবে না আমরা আশা করি, কিন্তু আমরা আসছি সবাই এখানে। তো এইগুলো আমি আমার মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা যদি এটাকে আরেকটু গুছিয়ে পাবলিশ করি, সেখানে আমাদের প্রতিকূলতাগুলো আমরা দেখতে পাবো পয়েন্ট আউট করে। সর্বশেষ আমি শুধু বলতে চাই যে উল্লেখিত উদ্যোগগুলোর বাইরেও নানা ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সময় ও তথ্য স্বল্পতার কারণে সবগুলোর উপর আলোকপাত করা সম্ভব হয় না, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করে জাতীয় গ্রন্থকেন্দ্রের কার্যাবলীতে এই ধরনের বিকল্প উদ্যোগগুলোকে এখনই স্বীকৃতি দেওয়া এবং সহযোগিতা প্রদানের দাবি যদি আমরা করি, সেটা আশা করি যৌক্তিক হবে এবং আপনারা সবাই সমর্থন করবেন। আমি শুধু সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার মুখে যে আমরা প্রতিসর ঘোষণা করেছি, ঢাকা ঘোষণা করেছি। প্রতিসরে শুধু ঘোষণাই না, প্রতিসরে আমরা 3 দিন ব্যাপী কর্মশালা করেছি, যার মাধ্যমে আমরা সম্মিলিত পাঠাগার আন্দোলনকে ঢেলে সাজানোর জন্য একটা কর্মপরিকল্পনা করেছি। আমাদের মোট 43টি কর্মকাণ্ড তালিকাভুক্ত হয়েছে এবং সেগুলোকে আমরা 5টা থিমেটিক এরিয়াতে ভাগ করেছি। এর মাঝে অন্যতম হলো এই বিকল্প ধারাগুলোকে প্রমোট করা এবং বিকল্প ধারাগুলোকে তুলে আনা এবং সেগুলোকে বিস্তার কিভাবে করা যায় সেটার জন্য আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করা। আশা করি আমি অত্যন্ত কি বলবো যে ভালো লাগছে যে আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার এই দীর্ঘ বক্তৃতা শুনেছেন। তো আমি বেশি সময় নিয়েছি, এই জন্য আবার দুঃখ প্রকাশ করছি। আশা করি যে আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের কাছ থেকে এই বিকল্প ধারার উপরে আমরা আরো অনেক সারগর্ভ আলোচনা শুনতে পাবো এবং আমরা ঋদ্ধ হব এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের কর্ম পরিকল্পনা সেগুলোকে অনুসৃত করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সময় তো উপস্থিতি আমাদের